তো আমরা আজকে শিখব হচ্ছে ইঞ্জিন ওয়াটার কুলিং সিস্টেম। কুলিং সিস্টেমের কাজ কি? ইঞ্জিনকে কার্য উপযোগী করে পরিচালনায় হচ্ছে কুলিং সিস্টেমের কাজ। অনেকে বলে যে হচ্ছে কুলিং সিস্টেমের কাজ কি ইঞ্জিনকে ঠান্ডা করে, এটা কিন্তু ভুল। ইঞ্জিনকে ঠান্ডা করাটা কি ভুল। মূল কি ইঞ্জিনকে কার্য উপযোগী বা অপারেটিং টেম্পারেচারে পরিচালনা করা। মানুষের টেম্পারেচার যেমন 98.5 ডিগ্রি ফারেনহাইট, ইঞ্জিনেরও একটা কি আছে টেম্পারেচার আছে, যেই টেম্পারেচারে কী করে আমার ইঞ্জিনটা পরিচালিত হয়। সেটা কত? 90 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে। 90 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বিভিন্ন কোম্পানি ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। তো কুলিং সিস্টেম দুই প্রকার, একটা হচ্ছে বাতাস দিয়ে, কি দিয়ে? বাতাস দিয়ে। আর 2 নম্বর পানি দিয়ে। বাতাস কর্তৃক কুলিং সিস্টেম আর পানি কর্তৃক কুলিং সিস্টেম। বাতাস কর্তৃক কুলিং সিস্টেম যেমন মোটরসাইকেল, স্কুটার, উড়োজাহাজের বিভিন্ন জায়গায় কি বাতাস কর্তৃক কুলিং সিস্টেম ইউজ করা হয়। আর অধিকাংশ মোটরযানে অটোমোবাইলে কি ওয়াটার কুলিং সিস্টেম, যেমন মাইক্রোবাস, ট্রাক, তারপরে মিনি বাস, লরি, ট্রাক্টর, সবগুলো কি ওয়াটার কুলিং সিস্টেম। এই ওয়াটার কুলিং সিস্টেম কিভাবে কাজ করে আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে সেটা জানতে পারবো। সেটা হচ্ছে আগে এখানকার পরিচিত হয়, এইখানে যেটা আছে সেটার নাম কি? রেডিয়েটর। কি রেডিয়েটর। এইখানে একটা ভালভ আছে, কি নাম? থার্মোস্ট্যাট ভালভ। এইখানে কি পাম্প, ওয়াটার পাম্প। এখানে কি আছে? কুলিং ফ্যান আর বাইপাস লাইন, তাই না? এটা হচ্ছে আউটলেট পাইপ, আর এটা কি ইনলেট পাইপ। আর এর ভিতরে এগুলা কি পিস্টন না, ওয়াটার জ্যাকেট। আমরা প্রথম অবস্থায় এই রেডিয়েটরের ক্যাপ খুলি। ক্যাপ খোলার পর এর ভিতরে কি করি? পানি প্রবেশ করাই। পানি প্রবেশ করানোর পরে এগুলা কি সব পূর্ণ হয়ে যায়, তাই না? এগুলা কি হয়? সব পূর্ণ হয়ে যায়। এইখান থেকে এই যে সব পানিগুলা কি হচ্ছে, পানি দিয়ে আমরা ক্যাপটা খুলছি, এই ক্যাপটা খুলে দিচ্ছি, দিয়ে এর ভিতরে পানি দিচ্ছি। যে কোনোভাবে এর ভিতরে কী করতে হবে, আমাদেরকে পানিটা ফিল আপ করতে হবে। ফিল আপ করতেছি। এই যে টিউব আছে, টিউবের ভিতরে কি পানিগুলা পূরণ হচ্ছে, পূরণ হয়ে এই নিচে আসছে। এখানে একটা জিনিস আছে ড্রেন প্লাগ। ড্রেন প্লাগের কাজ, যখন আমি পানিটা একবারে ড্রেন দিয়ে দেবো তখন এখানে একটা স্ক্রু আছে, স্ক্রুটা খুলে কী হবে, ড্রেন প্লাগ দিয়ে পানিটা চলে যাবে। সমস্ত জায়গায় কী করছি? পানি দিয়ে ভর্তি করছি। প্রথম অবস্থায় পানি দিয়ে ভর্তি করছি। এই যে লাইনার, পিস্টনের পাশ দিয়ে আমার ওয়াটার জ্যাকেট। ইঞ্জিনটা যখন তৈরি করা হয় তখনই আমার এইগুলা কি ফাঁপা জায়গাগুলো রাখা হয়, যেন এর ভিতর দিয়ে কি করে পানিটা প্রবেশ করে। আচ্ছা, এখন হচ্ছে এখানে যখন আমি পানি ঢালছি, পানি প্রবেশ করাইছি, এইখানে ওয়াটার পাম্প আছে। এই ওয়াটার পাম্পটা ইলেকট্রিকভাবে চলতে পারে, আবার কি বেল্ট দিয়েও চলতে পারে। এইখানে শ্যাফট আছে, এর সাথে আমি একটা বেল্ট কানেকশন দিয়ে দিলাম। অনেকের হাতে বেল্ট কানেকশন আছে, অনেকগুলোতে কি আছে মোটর আছে। এবার পাম্প যখন চলবে তখন এইখানে একটা থার্মোস্ট্যাট ভালভ আছে। কি আছে? থার্মোস্ট্যাট ভালভের কাজ পরে আসতেছি। মনে করি যে এখানে কিছুই নাই, এখানে ফাঁকা, আবার এটাও কি ফাঁকা। এই সিস্টেমটা পরে আসবো, আগে মেন সিস্টেমটা আসে। এর ভিতরে পানি দিয়েছি, পানি দেওয়ার পরে পাম্পটা ঘুরতেছে। ঘুরলে কী হবে, এর ভিতরে যখন আমার ফায়ারিং হবে, ইঞ্জিনটা কী হবে, অত্যাধিক হিট হবে। এই হিটটা কতটুকু হবে? 1650 থেকে 2400 বা 2400-র উপর ডিগ্রি সেলসিয়াস, মানে অনেক হিউজ। এখন যদি এই তাপমাত্রা এরকম কন্টিনিউ হতে থাকে, আমাদের যেই ইঞ্জিনটা কী হবে, গরম হয়ে গলে যাবে। আমার ইঞ্জিনটা যেন গলে না যায়, এই জন্য আমার কুলিং সিস্টেম এবং ইঞ্জিনটা যেন অপারেটিং টেম্পারেচারে চালানো যায়, সেই জন্য আমার কুলিং সিস্টেমটা ইউজ করতেছি।
এখানে যখন কম্বাসন হবে, স্পার্ক ঘটবে, এখানে যখন কম্বাসন হবে তখন এর ভিতরে হিট কী করবে? হিট ছাড়ে দিবে না? হিট ছাড়ে দিলে কী হবে? এই পানিগুলোতে হিট যাবে। এখন তখন আমরা কি করব? এখানে যে পাম্প আছে এই পাম্পটা কী করব? সার্কুলেশন করব। এই পানিটা এদিক দিয়ে ধাক্কা দিয়ে এদিক দিয়ে দিয়ে দেবে, আবার এরকম কি হবে? সার্কুলেশন হতেই থাকবে। কিন্তু আমরা একটা কথা বলছিলাম যে ইঞ্জিন কুলিং সিস্টেমের কাজ আমার হচ্ছে কার্য উপযোগী যে তাপমাত্রা আছে 90 ডিগ্রির আশেপাশে রেখে আমার ইঞ্জিনটাকে পরিচালনা করা। সেই জন্য আমরা কি করব? এখানে একটা থার্মোস্ট্যাট ভালভ ইউজ করছি। এই থার্মোস্ট্যাট ভালভটা এই পাশের লাইন কি করে? বন্ধ করে দেয়। এই পাশের লাইনটা কি করে? বন্ধ করে দেয়। দিলে কি হয়? যেন 90 ডিগ্রি অল টাইম যেন 90 ডিগ্রি যখন এইটুকু আমি সার্কুলেশন করব, তাই না? এই ওয়াটার জ্যাকেট এটাও কি ক্লোজ থাকবে। এইটুকু যখন আমি সার্কুলেশন করব তখন কিন্তু আমার 90 ডিগ্রির আশেপাশে দূরত্ব উঠে যাবে। আর যখন আমি রেডিয়েটর সহ সার্কুলেশন করব তখন কিন্তু আমার ওই টেম্পারেচারটা গেইন করতে বা ওই পর্যন্ত পৌঁছাতে আমার সময় লাগবে। এই জন্য আমরা আগে কী করবো? এইটুকু সার্কুলেশন করব। এখানে যখন সার্কুলেশন করব তখন এই ভাল্বটা, এই থার্মোস্ট্যাট ভাল্বটা টোটালি বন্ধ থাকবে। এই যে ওয়াটার জ্যাকেটের ভিতর পানিটা এদিক দিয়ে কী হবে? সার্কুলেশন হবে। এখন সার্কুলেশন যখন হবে, এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এখানে সার্কুলেশন না করে যদি আমি স্থির রাখি কী হবে, তাই না মুবিন? স্থির রাখলে সেদিন সে প্রশ্ন করছিল যে স্থির রাখলে তো এই পানিটা আস্তে আস্তে গরম হবে, কিন্তু যখন স্থির রাখবে তখন কিন্তু এইখানকার পানি হিট আর এখানকার পানির হিট কি এক হবে না। তো এখানে হিট বেশি হয়ে যাবে, এখানে কি কম থাকবে। এই জন্য আমার কি সার্কুলেশন করতেছে যেন হিটটা পানিতে এবং ইঞ্জিনের সব জায়গায় সমানভাবে কি যায়? ছড়িয়ে যায়। এবার যখন সার্কুলেশন করতেছে এখানে যখন আমার 90 ডিগ্রি, কত? 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রি পৌঁছাবে না, মোটামুটি 80 থেকে 85 ডিগ্রি, কত? 80 থেকে 85 ডিগ্রি সেলসিয়াস যখন হবে, অথবা 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি ফারেনহাইট যখন উপনীত হবে, যখন 180 ডিগ্রি অথবা 85 ডিগ্রি সেলসিয়াস এই পানিটা যখন হবে তখন আমার থার্মোস্ট্যাট ভাল্বটা কী হবে? একটু একটু করে খুলতে শুরু করবে। এই পাশেরটা কী হবে? একটু করে খুলতে শুরু করবে। খুললে কী হবে? এই দিককার যে ঠান্ডা পানিটা আছে এই ঠান্ডা পানিটা এই দিক দিয়ে যাবে, কিছুটা এই দিক দিয়ে যাবে, তাই না? এই দিক দিয়ে যাবে। আর এই দিককার পানিটা কিছুটা কি এই দিক দিয়ে আসবে। আসলে যখনই এর ভিতরে মোটামুটি 90 বা 95 হবে তখন একটা মিশ্রণ করে এইখানে আবার 90 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ও কী করবে? স্থির রাখবে। এই ভাল্বটা এটা মোমের তৈরি এবং এখানে এমন একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা আছে, যখনই 90 ডিগ্রি বা 85-80 ডিগ্রি যায় তখন এখানকার একটা স্প্রিং আছে, হ্যাঁ, এর ভিতরে স্প্রিং আছে। এটার আমি ভিডিও দেখাবো, ভিডিওতে একদম স্পষ্ট দেখা যাবে। এখানে কি ওই স্প্রিংটা যখন এই মোমটা গলে যাবে তখন কি স্প্রিংটা নিচের দিকে নামবে, আবার যখন মোমটা যখন ঠান্ডা পানি যখন এর সাথে লাগবে তখন কি শক্ত হয়ে যায় এবং প্রসারিত হয়, তখনও কি আরেকটু উপরের দিকে ভাল্বটাকে অফ রাখে। এ সবসময় এরকম সংকুচিত হয়, ওপেন করে ক্লোজ করে। এবং এখানে আমার কি সবসময় 90 ডিগ্রি বা 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি ফারেনহাইটের ভিতরে সবসময় টেম্পারেচার বা অপারেটিং টেম্পারেচার ও কী করে? ধরে রাখে। এখন এইখানে একটা জিনিস ইউজ করেছে, সেটা হচ্ছে কি কুলিং ফ্যান, তাই না? এই কুলিং ফ্যানটা কি করতেছে? প্রথমে তো এটা আমরা হিট করলাম, 90 ডিগ্রি উঠলো, আবার রেডিয়েটর থেকে পানি গেল, তাও 90 ডিগ্রি উঠে গেল। এখন এই পানি তো আমার কি পর্যাপ্ত, আমরা বারবার তো আর বাইরের থেকে পানি দিব না বা সম্ভবও না, মাটির থেকে পানি নিয়ে ট্যাঙ্কে নিয়ে সম্ভব না। এই জন্য এর ভিতরে যে পানিটা দিয়েছি বাষ্প বা একটু কমে যাওয়ার আগ পর্যন্ত এই পানিটা কি এর ভিতরেই থাকে। এখন এই পানিটা যদি সবসময় এখানে থেকেই থাকে তাহলে একসময় কী হবে? পানিটা গরম হয়ে 90 ডিগ্রি, 100 ডিগ্রি, 200 ডিগ্রি হয়ে যাবে। তখন আস্তে আস্তে তো আমাদের যে অপারেটিং টেম্পারেচার 90 ডিগ্রি, এটা কি ঠিক থাকবে না। এই জন্য এখানে আমরা কুলিং ফ্যান ইউজ করি। এই কুলিং ফ্যানটা কি করে? আমাদের যে পরিবেশের যে বাতাস, এই বাতাসটা রেডিয়েটরের উপর দিয়ে কি করে? প্রবাহিত হয়। অনেকে মনে করে
এই ফ্যানটা যখন চলে ওইদিকে মনে হয় বাতাস দেয় না, বাতাসটা এই দিক দিয়ে টানে। এই কুলিং ফ্যানের উপর রেডিয়েটর, এই কুলিং ফ্যানটা রেডিয়েটরের উপর দিয়ে কী করে বাতাস টানে। টানলে কি হয়, এর ভিতরের যে এই পানিটা আছে এই পানিটা কি হয় ঠান্ডা হয়ে যায়। হিটটা আমার পরিবেশের সাথে কি করে ছেড়ে দেয় এবং পানিটা ঠান্ডা হয় এবং অল টাইম আমার অপারেটিং টেম্পারেচার যেটা সেটা ঠিক থাকে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়াটার কুলিং সিস্টেম। এখানে বাতাসেরও দরকার আছে, পানিরও দরকার আছে। যে কোনো কুলিং সিস্টেম, যে কোনো কুলার, সেইখানে বাতাসের দরকার আছে। ঠিক আছে, কারণ কি আমার বাতাসের তাপমাত্রা কত, বাতাসের বর্তমান এখন বর্তমান যে আমাদের পরিবেশ বায়ুমণ্ডলীয় বাতাসের যে টেম্পারেচার কত 30, 36, 35 এরকম। আর এর ভিতরে তাপমাত্রা কত 80, 90, 100-র কাছাকাছি। তার মানে কি তাপ কি করে, তাপের একটা সূত্র আছে, তাপ সবসময় উচ্চ তাপমাত্রা থেকে উঁচু তাপমাত্রা থেকে নিচু তাপমাত্রা কি হয় প্রবাহিত হয়। তাপ কিন্তু একটা শক্তি, তাপ কিন্তু একটা শক্তি। এই তাপমাত্রা, আর এটা নির্ভর করে তাপমাত্রার উপরে। এখানে আমার সাপোজ 30 ডিগ্রি আর এখানে 100 ডিগ্রি, তাহলে তাপ কোথার থেকে আসবে, এই 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রিতে কী হবে তাপটা ছেড়ে দিবে, তাই না। আমার এই রেডিয়েটরের ভিতরে তাপমাত্রা 80, 90, 100, 75 এর ভিতরে। আর আমাদের বাতাসের তাপমাত্রা কত 30। এই বাতাস যখন এই রেডিয়েটরের উপরে আঘাত আনবে, এর ভিতরে ফিন্স আছে, এই যে ফিন্স দেখা যাচ্ছে, এই ফিন্সগুলো একটু কি আঁকা বাঁকা। এর ভিতরে আমার বাতাসটা কী করে একটু যেন বেশিক্ষণ ধরে রাখতে পারে, এই জন্য ফিন্স ইউজ করা হচ্ছে। সাপোজ এখানে যদি একটা আমি লম্বা মানে কোনো একটা লাঠি দিই আর এখানে একটা আঁকা বাঁকা কোনো একটা যদি বস্তু দিই, এর বাইরের উপর যখন বাতাস যাবে তখন এইখানে সরাসরি লেগে পাশ দিয়ে বের হয়ে যাবে, আর এখানে যখন লাগবে এই একটু বেঁকা হয়ে তারপরে যাবে, মানে বাতাসটা বেশিক্ষণ ওর গায়ে লাগবে বা শরীরে বডিতে থাকবে এবং ওই জায়গাটা কি করবে ঠান্ডা করবে। এই জন্যই, এবং বাতাসটা যখন বাতাসের টেম্পারেচার কত 30 ডিগ্রি, আর এই যে এর ভিতরে যে পানিটা আছে ওইটার টেম্পারেচার কত 75, 80, 90 এরকম। তো কী করবে তখন ওই যে টিউব আছে, সরাসরি তো পানিতে লাগছে না টিউব, এই টিউবের ভিতরে তো পানি আছে, তাহলে টিউবটা গরম হচ্ছে, এই টিউবের উপর যায় বাতাস কী করে আঘাত আনবে। এবার ওইখান থেকে বাতাসটা টিউব থেকে তাপ কী করবে গ্রহণ করবে, করে আমার টিউবের ভিতরে যে ওয়াটারটা আছে ওটাকে কী করবে ঠান্ডা করবে, ঠান্ডা করে আমার ইঞ্জিনকে অপারেটিং তাপমাত্রায় পরিচালনা করবে। এইখানে রেডিয়েটরের অনেকগুলো পার্ট আছে। ড্রেন প্লাগের কাজ বলছি, যখন দীর্ঘদিন চলাচল করার পরে ওয়াটারের ভিতরে কি থাকে ময়লা থাকে না, বিভিন্ন আয়রন থাকে, স্লাস থাকে, ওইগুলো যখন হিট হয় ওইগুলো নিচে পড়ে না, নিচে পড়লে দীর্ঘদিন চলার পরে এর ভিতরে কী হয় একটা আয়রন তৈরি হয়, একটা স্লাস তৈরি হয়। ওইটা যদি কন্টিনিউ পড়তে থাকে একসময় কী হবে এটা রেডিয়েটর নষ্ট হয়ে যাবে। এই জন্য মাঝে মাঝে ড্রেন করে ফ্লাশ করা হয়, পরিষ্কার করা হয়, এই ড্রেন দিয়ে পানিটা বের করে দিয়ে পরিষ্কার করা হয়। এখানে ইনলেট ভালভ আছে আর থার্মোস্ট্যাট ভালভ। এই থার্মোস্ট্যাট ভালভটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকে যখন অনেক মেকানিক বলে যে থার্মোস্ট্যাট ভালভ না থাকলে কোনো সমস্যা নাই, এটা কিন্তু ভুল। এই থার্মোস্ট্যাট ভালভটা এমন একটা গুরুত্বপূর্ণ যে এটা আমার ইঞ্জিনের যে কী আছে অপারেটিং টেম্পারেচার বা উপযোগী টেম্পারেচার, ও কিন্তু এটাকে কন্ট্রোল করে সবসময়। এটা যদি না থাকে তাহলে আমার ইঞ্জিন কি আমার যে পারফরমেন্স দিত সেই পারফরমেন্সে আর কাজ করবে না। আমার শরীরের টেম্পারেচার হচ্ছে 98.5 বা 5 ফারেনহাইট। এর থেকে নিচে গেলে কী হবে আমার সমস্যা হবে, উপরে গেলেও কি সমস্যা হবে, আমার শরীরের পারফরমেন্স ঠিক থাকবে না। ঠিক ওরকমভাবেও ইঞ্জিনের যে তাপমাত্রা 90 ডিগ্রির আশেপাশে, এটা যদি ঠিক না থাকে তাহলে ইঞ্জিন কি পারফরমেন্স ভালো দিবে না। ঠিক আছে, এই থার্মোস্ট্যাট ভালভটা তাহলে কি করে 180 ডিগ্রি ফারেনহাইটে খোলা শুরু করে এবং 200 ডিগ্রি সেলসিয়াস 200 ডিগ্রি ফারেনহাইটে সম্পূর্ণ খুলে যায়। এবং এই থার্মোস্ট্যাট ভালভটার অনেক গুরুত্ব আছে। এরপর ওয়াটার পাম্প, এই ওয়াটার পাম্পটা কি আমার টোটাল সিস্টেমে কি সার্কুলেশন করতেছে। আর এর ভিতরে কি ওয়াটার জ্যাকেট আছে, এই ওয়াটার জ্যাকেটের ভিতরে পানিটা ইঞ্জিনের চারিদিকে কি করে
প্রবাহিত করে। এরপর আউটলেট ভাল্ব। এইখানে আরেকটা জিনিস এসেছে এক্সপানশন ট্যাঙ্ক। কি ট্যাঙ্ক? এক্সপানশন ট্যাঙ্ক। যখন আমার ইঞ্জিন চলে তখন কিন্তু আমি যখন এর ভিতরে ওয়াটার দিই তখন আমার টেম্পারেচার থাকে বায়ুমণ্ডলের টেম্পারেচার 30 থেকে 32 বা 36। যখন এর ভিতরে যায় তখন কিন্তু 70 থেকে 80, 90, 100 ডিগ্রি সেলসিয়াস ওঠে। আমাদের গরম যেরকম ভাত যখন রান্না করে গরম পানি যখন কী হয় ফোটে, একটু কী হয় এক্সপান্ড হয়। যখন পানিকে তাপ দেওয়া হয় পানি কি আর আগের মতো থাকে? একটু কী হয় এক্সপানশন হয় বা জায়গা দখল করে। তখন যেন এই ওয়াটারটা যদি আমার পুরোপুরি এখানে ব্লক থাকে তাহলে এর ভিতরে কি হবে, এই যে এর ভিতরে যে টিউবটা, এই যে আমাদের রেডিয়েটরটা, এটা খুব দ্রুত চাপে আস্তে আস্তে কী হবে নষ্ট হয়ে যাবে। এবং এই সিস্টেমটা একসময় যদি বেশি চাপ হয়ে যায় তাহলে কি দুর্ঘটনা ঘটে ব্লাস্ট করবে। এই জন্য এখানে এক্সপানশন ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এর ভিতরে যখন পানিটা গরম হবে এই পানিটা ভিডিওতে দেখা যাচ্ছে, ভিডিওতে যখন দেখাবো তখন বুঝতে পারবা এই পানিটা কী হবে, এইখানে অতিরিক্ত পানিটা কী হবে জমা হবে। এবং যখন ঠান্ডা হয়ে যাবে পানিটা তখন আবার কি আগের জায়গায় চলে আসবে। এটা হচ্ছে এক্সপানশন ট্যাঙ্কের কাজ। এরপরে এখানে একটা ক্যাপ আছে, কি রেডিয়েটর ক্যাপ। এই রেডিয়েটর ক্যাপের গুরুত্বপূর্ণ খুবই বেশি, কারণ আমাদের মোটরযান শুধু যে মানে সমতল রাস্তায় চলে এরকম না, আমাদের মোটরযানগুলা বিভিন্ন পাহাড়ি এলাকায় চলে। আর আমরা জানি যে বায়ুমণ্ডলের চাপ নিচে যতটুকু পাহাড়ে কিন্তু তার থেকে কি কম। পাহাড়ের উপরে কি বায়ুমণ্ডলের চাপ কম, আর চাপ যখন কম হয় তখন বয়েলিং টেম্পারেচার কমে যায়। আর বয়েলিং টেম্পারেচার কমে গেলে বাষ্প হওয়ার প্রবণতা বেড়ে যায়। এবং আমাদের এই রেডিয়েটরের ভিতরে এবং এই ইঞ্জিনের ভিতরে যেন কি বলে আমাদের পানিটার চাপ যেন ঠিক থাকে, এই জন্য এখানে রেডিয়েটর ক্যাপ এবং এর ভিতরে একটা স্প্রিং দেওয়া থাকে এবং ওটা কি চাপ দিয়ে রাখে যেন আমার চাপটা সবসময় কি ঠিক থাকে। এই জন্য রেডিয়েটর ক্যাপের গুরুত্ব অনেক। এগুলো এরপরে কুলিং ফ্যানের কাজগুলো বাইপাস লাইন যখন হচ্ছে আমার লাইনটা এদিক দিয়ে সার্কুলেশন হবে তখন এই পাশ দিয়ে আসবে, আর যখন এই পাত খুলে যাবে তখন এই দিক দিয়ে কী হবে পানিটা সার্কুলেশন হবে। এই মোটামুটি ইঞ্জিন ওয়াটার কুলিং সিস্টেমের কাজ।